সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিফ হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ আছেন অধ্যাপক এম শাহজাহান মিনা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন ডক্টর মিজানুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। আজকে মুদ্রানীতি ঘোষিত হচ্ছে, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর মুদ্রানীতি ঘোষণা করছেন। তো আপনারা আমাদের সাথে পুঁজিবাজার সহ ব্যাংকিং খাত এবং অন্যান্য বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও সেটিও করতে পারেন। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। মুদ্রানীতি ঘোষিত হচ্ছে এবং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে পুঁজিবাজারের যে অবস্থা, সেটি বিভিন্ন সময় একটা ইস্যু তৈরি হয় যে এই ইস্যুর কারণে পুঁজিবাজারের বর্তমান অবস্থা খারাপ, এটা কেটে গেলেই বাজার ভালো হবে। এই বছর যায়, ইস্যু তৈরি হয়, ইস্যু সেগুলো চলে যায়, কিন্তু বাজারের কোনো পরিবর্তন হয় না। যদিও এখন অনেকেই বলছেন, আপনারাও বলছেন যে বাজারে যথেষ্ট স্থিতিশীল, কিন্তু বাজারের যে গতি যেভাবে পড়েছে, সেই বাজারটা যতটা বাড়ার কথা সেটি তো বাড়ছে না। হ্যাঁ হাসিফ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে যেটা আমি বলবো সেটাতে আপনি প্রথমে যে কথাটা নিয়ে আসছেন ওইটা নিয়ে একটু বলি যে ইস্যু, অর্থাৎ এক একটা ইস্যুকে সামনে রেখে মানুষ সিদ্ধান্ত নিতে একটু দেরি করে বা সিদ্ধান্ত নিতে একটা যেটা ইতস্তত ফিল করে, এটা খুবই স্বাভাবিক। কারণটা হচ্ছে কি, আমাদের পুঁজিবাজারের যে বিনিয়োগকারীরা এরা তো মানে যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এরা ওই ঘর পোড়া মানে গরুর মতো হয়ে গেছে আর কি। ওই সিঁদুর মেঘ দেখলেই তখন তারা মনে করে ঘরে আগুন লাগছে। তো এই যে একটা অবস্থা, সেটাকে যে আমরা যদিও আমরা যেটা মনে করি প্রত্যক্ষভাবে কিন্তু এই এই মুদ্রানীতির সঙ্গে পুঁজিবাজারের ওরকম সম্পর্ক নেই, পরোক্ষ কিছু সম্পর্ক আছে, কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু আসলে ওইভাবে তার পুঁজিবাজার হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা জায়গা, আর মুদ্রানীতি হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী যে ইনস্ট্রুমেন্টগুলি আছে বা যে কর্মকাণ্ডগুলি আছে সেইখানে হয়। তবে এটা পরোক্ষ একটা সম্ভাবনা, একটা সম্পর্ক আছে। যেমন আমি বলি, এখন আমাদের মুদ্রানীতিতে যদি এখন আমাদের সুদের হারের ব্যাপারে যদি কোনো কথা বলা হয়, সুদের হার কমানো হবে বা বাড়ানো হবে, এর কিন্তু একটা পরোক্ষ বেনিফিট আসবে। সেটা হচ্ছে এরকম যে যদি আমাদের আমানতের সুদের পরিমাণ কমানো হয়, তখন লোকজন কিন্তু ব্যাংকে টাকা না রেখে পুঁজিবাজারে আসার চেষ্টা করবে। এখানে একটা সম্পর্ক আছে। আবার উল্টা ঘটনা, যদি ওরকম মানুষ যদি ব্যাংকের আমানতের উপর বেশি সুদ পেত, তাহলে কিন্তু ওখানে টাকা বিনিয়োগ করতো, আমাদের পুঁজিবাজারে তাদের আগ্রহটা কমে যেত। এরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরোক্ষ সম্পর্ক আছে, কিন্তু আমাদের একবারে সরাসরি কিন্তু কোনো সম্পর্ক নেই। তবে আর একটা জিনিস হলো কি, যে আমাদের অনেকে যারা নীতি নির্ধারণীতে আসেন, তারা অনেক সময় এই জিনিসটাকে একটু কনফিউজ করে ফেলেন যে এটার সঙ্গে পুঁজিবাজারের একটা সম্পর্ক আছে, যে কারণে মাঝে মধ্যে দেখা যায় যে আমার মুদ্রানীতির কথা বলতে যে পুঁজিবাজারের কথা চলে আসে। এইটা কিন্তু আসলে উচিত না। তবে আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক সবসময় যে কথাটি বলে থাকে, তারা ওই 2010 এবং 1996 সালের যে আমাদের যে পুঁজিবাজারের দুর্ঘটনা ঘটেছিল, সেখান থেকে সেই অভিজ্ঞতা নিয়ে একটু সামনের দিকে এগোতে যেয়ে কিছু কিছু ভুল কাজ তারা করে থাকেন। যেমন আমরা বলবো যে এই যে পুঁজিবাজারে ব্যাংকের যে একটা বিনিয়োগ, অর্থাৎ ব্যাংক তাদের সাবসিডিয়ারি দিয়ে যে বিনিয়োগ করতে চায় পুঁজিবাজারে, সেখানে কিন্তু লিমিট আছে। সেই লিমিটটা আমরা জানি যে ইকুইটির 25%। তো এই যে বিষয়গুলি আমাদের পুঁজিবাজারে সরাসরি কিছুটা ইফেক্ট কিন্তু নিয়ে আসে। কিন্তু আমি যে জিনিসটা মনে করি, বর্তমানে আজকে যে মুদ্রানীতি আমাদের ঘোষণা করছে, এটার সঙ্গে আমাদের পুঁজিবাজারের খুব একটা বেশি সরাসরি সম্পর্ক আছে বলে মনে হয় না। এটা আমরা গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে সেটা দেখছি। সিমিলারলি বাজেট আর একটা ইস্যু আমরা দেখেছি, সবসময় বাজেটকে সামনে রেখে দেখা যায় যে বিনিয়োগকারীরা বিনিয়োগের থেকে একটু দূরে থাকতে চায়, যে দেখি সামনে বাজেটে আমাদের জন্য কি আসে। যদিও ওইরকম তেমন কিছু আসার খুব একটা বেশি সম্ভাবনা থাকে না, অল্প ছিটে পোড়া যে বিষয়গুলি আসে, এগুলি কি পুঁজিবাজারকে ওইভাবে প্রভাব করার বিষয় না। কিন্তু তারপরে মানুষ, ওই যে আমি যেটা বললাম যে মানুষের যেটা ভীতি আছে, এই ভীতির থেকে তারা এই এক একটা ইস্যুকে বা এক একটা বিষয়কে সামনে রেখে বিনিয়োগ থেকে একটু দূরে থাকতে চায়।
স্যার আপনি যদি দেখেন যে বিএসসি যে যে আইন কানুন যেটা করেছে, তারা মনে করছে বাজার এখন যথেষ্ট ম্যাচিউরড এবং এই বাজারে নতুন ফান্ড আসার কথা, ভালো ভালো কোম্পানিও আসার কথা। অন্যদিকে যদি আপনি দেখেন যে দুই স্টক এক্সচেঞ্জের আচরণ নিয়ে যদি আপনি দেখেন, হ্যাঁ তারাও চুপচাপ বসে আছে এবং তাদের যে ডে টু ডে কাজ সেটা করছে, কিন্তু লং রানে যেসব ভালো কোম্পানি নিয়ে আসার জন্য যে ধরনের মার্কেটিং, সেটি দুই স্টক এক্সচেঞ্জ হয়তো করছে না, হয়তো করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যেটা হচ্ছে যে সরাসরি সম্পৃক্ত ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকগুলোর যে টপ ম্যানেজমেন্টের যারা থাকেন, তারা কিন্তু এই ইস্যুটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। এবং আপনি গত কয়েকদিন ধরে যদি আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা কিন্তু সবাই বলছেন যে, জিজ্ঞেস করি যদি যে ভাই বাজারে এই অবস্থা কেন, সবাই বলছে এই মুদ্রানীতিটা চলে যাক, মুদ্রানীতিটা গেলে এটা হবে। কিন্তু ব্যক্তি বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু এইগুলো প্রাধান্য দেন না। তাহলে যাদের সচেতন করার কথা তারাই আসলে শঙ্কিত করছেন, বিষয়টা এরকম কিনা? না, আমি স্যারের বক্তব্যের সাথে যোগ করব, একটু ভিন্ন মত পোষণ করব যে মুদ্রানীতির সাথে ক্যাপিটাল মার্কেটের গভীর সংযোগ আছে এবং লং টার্ম রিলেশনশিপ আছে। মুদ্রানীতির মাধ্যমে সাধারণত ইন্টারেস্ট রেট কে ইনফ্লুয়েন্স করা হয় এবং আপনি দেখেছেন যে 2011-12 সালে বা 13 সাল 14 সাল পর্যন্ত আমাদের যে প্রহিবিটিভ ইন্টারেস্ট রেট রেজিম ছিল সেটা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে 2015, 16, 17 সালে। আমি আশা করি মুদ্রানীতি এর আগের 6 মাসে যে প্রাক্কলন করেছিল সুদের হারের এবং ইনফ্লেশনের, সেই ধারা অব্যাহত থাকবে। দ্যাট মিন্স আমরা এই লো ইন্টারেস্ট রেট রেজিম এটা আরও চলবে কিছুদিন, এটা আমার ব্যক্তিগত অভিমত, এক্সপেকটেশন। এখন প্রশ্ন হলো যে সুদের হার কমলে মানে হোয়াট উইল বি দি ইম্প্যাক্ট, মানে দেয়ার আর মেনি রেমিফিকেশনস, অনেকগুলো ইমপ্লিকেশনস আছে। একটা হলো যে বরোয়িং কস্ট কমে যায়। বরোয়িং কস্ট কমলে মানে কর্পোরেট ম্যানেজমেন্টের তাদের লিভারেজ, তাদের বরোয়িং ডেট এর ভলিউম বাড়ানোর একটা ইনসেন্টিভ সৃষ্টি হয়, নাম্বার 1। তখন তাদের বিজনেস এক্সপ্যানশন হয়। বিজনেস এক্সপ্যানশন হলে তাদের টার্নওভার বাড়ে, আর্নিংসের উপরে পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি হয়। 2 নাম্বার হলো যারা হাউসহোল্ড লেভেলে বা ইন্ডিভিজুয়াল লেভেলে যারা সেভার, তাদের এই সেভিংসকে বিনিয়োগ করার একটা প্রশ্ন আছে। হাই ইন্টারেস্ট রেট রেজিমে হাউসহোল্ড তারা ফিক্সড ডিপোজিটে অথবা সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে। যখন সুদের হার কমে তখন তারা তাদের সেই পোর্টফোলিও রিব্যালেন্সিং করে। এরা তখন আরও অ্যাট্রাকটিভ অ্যাসেটের দিকে ধাবিত হয়। ফিক্সড ডিপোজিটে তখন তারা আর বিনিয়োগ করে না, করে এখন 4%, 5% অফার করে অনেক ব্যাংক। তো ইট ইজ নট অ্যাট্রাকটিভ। আপনি খেয়াল করছেন যে বিভিন্ন পত্রপত্রিকা আসছে যে ব্যাংকের ডিপোজিট গ্রোথ কমে গেছে। এর মানে হলো যে হাউসহোল্ডস দে আর রিব্যালেন্সিং দেয়ার পোর্টফোলিওজ টু মোর লুক্রেটিভ অ্যাসেটস, মানে হাই রিটার্ন অ্যাসেটস। ক্যাপিটাল মার্কেট ইজ ওয়ান অফ দেম। মানে লো ইন্টারেস্ট রেট রেজিমে ক্যাপিটাল মার্কেটে নিউ লিকুইডিটির ফ্লো হবে, বিকজ হাউসহোল্ড তাদের সেভিংয়ের একটা পার্টকে মানে আরও বেশি রিটার্নের জন্য মূলধন বাজারে নিয়ে আসবে। স্যার গত 2 বছর ধরেই তো সুদের হার অনেকটা কমে গেছে, তো সেই অনুযায়ী টাকা কেন আসছে না পুঁজিবাজারে? সেইখানে আমাদের মার্কেটের কিছু স্ট্রাকচারাল উইকনেস আছে, মার্কেট গভর্নেন্সের বিষয়গুলো আছে এবং বিনিয়োগকারীদের প্রোটেকশনের বিষয়টা আছে। বিনিয়োগকারীদের যে কথাটা স্যার বলেছেন খুব মানে যথার্থই বলেছেন যে বিনিয়োগকারীদের অভিজ্ঞতাটা ভালো না। মানে আমাদের মার্কেটটা, আমি প্রায়শই বলি, এটা একটা আন্ডার ডেভেলপড মার্কেট। এই মার্কেটটা একটা অসম্পূর্ণ মার্কেট। এই মার্কেটটা একটা রিস্কি মার্কেট। এখানে রিস্ক ম্যানেজ করার কোনো মানে মেকানিজম নাই। আমাদের মার্কেটটা হলো শুধু ইকুইটি সেগমেন্ট দিয়ে চলে। এইখানে যেসব বিনিয়োগকারীরা রিস্ক নিয়ে ভাবে, যারা ক্যাপিটালকে প্রোটেক্ট করতে চায়, তারা এই মার্কেট আসতে চাইবে না, কারণ দে বিকাম কমপ্লিটলি এক্সপোজ টু রিস্ক। এই জন্য মার্কেট ডেভেলপমেন্ট খুব জরুরি। এখানে বন্ড, এখানে ডেরিভেটিভস নিয়ে আসা খুব জরুরি। আমরা শুনছি বিগত কয়েক বছর যাবৎ যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জ তারা চেষ্টা করছে, কিন্তু কোনো তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট আমরা এখনও দেখি নাই। যদি এই মার্কেটে বিনিয়োগকারীদেরকে লং টার্মে আনতে হয়, সাস্টেন করতে হয়, তাহলে তাদেরকে রিস্ক ম্যানেজমেন্টের সুযোগ দিতে হবে।
স্যার একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। বস, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই বছরের 2020 অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হয়েছে এই জিনিসটা হয়েছে গিয়া আমরা মনে করতেছি আমাদের জেনারেল পাবলিকে আপনারা এই আইপিও তে শেয়ারের কোটা একদম কমাই ফেলছেন। আমি গত 1 বছরে কোনো আইপিও পাইনি, 50 অ্যাকাউন্ট আমি কিন্তু করতেছি, রানিং করতেছি। তাহলে আমরা কিভাবে ব্যবসা করবো? সব তো স্টক ব্রোকারদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কয়টা অ্যাকাউন্ট ম্যানেজ করছেন বললেন? কমপক্ষে 60% এটা রাখতে হবে জেনারেল পাবলিকের ভিতরে, 60% দিতে হবে, না হলে তো কিন্তু আইপিও ব্যবসা আমরা করতে পারবো না। জি ভাই, আপনি কয়টা অ্যাকাউন্ট ম্যানেজ করছেন বললেন? আমরা ঠিকভাবে শুনতে পাইনি। 50টা। গত 1 বছরে আমি 50টা অ্যাকাউন্ট করতেছি, কিন্তু একটা কিন্তু আপনি একা 50টা অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করেন? আমার সব আত্মীয়-স্বজন সবগুলো সেগুলো সে ম্যানেজ করে। আচ্ছা, ধন্যবাদ, আপনি থাকেন লাইনে। স্যার এই ব্যাপারে যদি আপনি কিছু হ্যাঁ, প্রশ্নকর্তা যেটা বলেছেন যে উনি 50টা অ্যাকাউন্ট মেনটেন করেও আইপিওতে উনি ওনার ভাগ্যে শেয়ার জুটছে না, এটা তো স্ট্যাটিস্টিক্যাল নিয়মে কিন্তু এই কথা বলে না। অর্থাৎ যদি একটা আইপিওতে 10 কোটি টাকার যদি আইপিও আসে এবং সেখানে 10 গুণ পড়লেও কিন্তু তখন ওনার স্ট্যাটিস্টিক্যালি সেখানে 5টি শেয়ার পাওয়ার কথা। অর্থাৎ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু এটা লটারির ব্যাপার আছে, হয়তো ওনার ভাগ্য ওনাকে ফেভার করছে না, সেই জন্য হয়তো পাচ্ছে না। কিন্তু এইখানে আমার কাছে যেটা মনে হয় যে অন্য কোনো আইপিওতে অন্য কোনো কারসাজি আছে বলে আমার কাছে মনে হয় না। স্যার ওই কোটা ভিত্তিক করা এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংখ্যা পরিমাণটা বেড়েছে। হ্যাঁ, এখানে যেটা হয়েছে আমার মনে হয় সাধারণ বিনিয়োগকারীদের জন্য যে কোটাটা এটা বোধহয় কম আছে। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা অন্যদেরকে যেটা দিচ্ছে সেগুলো বেশি হয়ে গিয়েছে। আমার মনে হয় এখানে উনি যথার্থই বলেছেন। এখানে আমার মনে হয় যেহেতু বাজারে বর্তমানে মানুষ সেকেন্ডারি মার্কেটে অপারেট করতে না পেরে প্রাইমারি মার্কেটে অপারেট করছে, সেহেতু সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওতে একটু বেশি সুযোগ দেওয়া উচিত। এটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমরা বসে দেখছি যে প্রচুর আইপিওতে প্রচুর সম্ভাবনা আছে এবং প্রচুর ডিম্যান্ড আছে। তাহলে আমরা বেশি করে আইপিও দিচ্ছি না। আমার জানা মতে বহু কোম্পানি আইপিওর জন্য দরখাস্ত করে ওখানে কিন্তু অপেক্ষা করছে। তা আমি বাজারে যেহেতু দেখছি এরকম ডিম্যান্ড আছে, আমার মনে হয় এখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটু উদার হতে হবে, অর্থাৎ যাতে করে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে এখানে শেয়ার যাতে পায়। সেই জন্য মাসে একটা না দিয়ে মাসে যেহেতু ডিম্যান্ড আছে, যেহেতু মানুষ আইপিওতে যেতে চাচ্ছে, সেহেতু এখন একাধিক আইপিও ছেড়ে দিলে তখন আমাদের মনে হয় এই সমস্ত বিনিয়োগকারীরা এইভাবে বঞ্চিত হবে না। কিন্তু স্যার অন্য দিকটাও আছে যে এই নতুন একটি কোম্পানি তালিকাভুক্ত হবে, দেখা যাচ্ছে অনেক ব্রোকারেজ হাউস কিন্তু এখন এটাকেই একটা ইস্যু বানাচ্ছেন, এই নতুন কোম্পানিটা তালিকাভুক্ত হয়ে যাক, তারপরে হয়তো বাজার ঠিক হবে, অনেকে বিক্রি করে বসে আছে। এখানে নতুন তালিকাভুক্ত যদি হয় কোম্পানি, ওই কোম্পানি যদি প্রফিটেবিলিটি না থাকে, ওই কোম্পানি যদি অ্যাসেট না থাকে, তাহলে সেখানে মানুষ বিনিয়োগ করবে না। এবং সেটা দেখার দায়িত্ব তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অথবা ইস্যু ম্যানেজার যে কোম্পানির আইপিওতে নিয়ে আসতেছে, এখানে তাদের একটা বিরাট দায়িত্ব আছে। আমরা জানি বাজারে এখন অনেক কোম্পানি আছে, অনেক দিন ধরে ব্যবসা করছে, তারা বাজারে আসতে চাচ্ছে, তারা ওখানে দরখাস্ত করে বসে আছে, কিন্তু তারা এখনও কিন্তু সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা সৃষ্টি করে দিতে হবে। স্যার আপনার কাছে আসবে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম, শাহাদাত বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন। ভালো আইপিও আনার ব্যাপারে সবাই বলতেছে, চেষ্টা করতেছে, আসলে কি এটা দায়িত্বটা কার? আমরা বলতেছি কেউ শুনতেছে না, আপনারা বলতেছেন কেউ শুনতেছে না। আসলে কে আনবে? আর ভালো আইপিও না আসা পর্যন্ত মার্কেট ভালো হবে না। মার্কেট ভালো হইতে হইলে ভালো আইপিও আসতে হবে, এবং ভালো আইপিও আসলে নতুন ইনভেস্টর মার্কেটে আসবে। জি ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। এই প্রশ্ন স্যার এই উত্তরটা যদি দেন। দর্শক উনি বলেছিলেন যে আইপিও দরকার মার্কেট ডেভেলপমেন্টের জন্য। ডেফিনেটলি মানে আইপিও আসা উচিত, এবং প্রাইমারি মার্কেট মানে হলো যে আইপিও আসবে এবং তারা ক্যাপিটাল রেজিং করবে। তবে এখানে একটা মানে ইস্যু আছে, সেটা হলো যে যারা আইপিও মাধ্যমে ক্যাপিটাল রেজ করতে চায়, তারা বেশি ক্যাপিটাল রেজ করতে চায় স্বভাবতই। দে ওয়ান্ট টু রেজ মোর ক্যাপিটাল, মানে ইন এক্সচেঞ্জ অফ এ ফিক্সড নাম্বার অফ শেয়ারস। অন্য কথায় তারা তাদের স্টকের ওভার প্রাইসিং করতে চায়।
আর বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এরা দুইটা কর্তৃপক্ষই কিন্তু আসলে অ্যাপ্রুভাল প্রসেসের সাথে গভীরভাবে সম্পৃক্ত। তারা এনশিওর করতে চায় যে আইপিওটা যেন ফেয়ার প্রাইসিংয়ে আসে। মার্কেট ডেভেলপমেন্টের জন্য এই ফেয়ার প্রাইসিংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেয়ার প্রাইসিং মানে হলো যে ওই শেয়ারের যে ইপিএস ফোরকাস্ট করা হচ্ছে, যে গ্রোথ ফোরকাস্ট করা হচ্ছে, সেইটা বাস্তবসম্মত কিনা, ওই কোম্পানির যে এনএভি মানে রিপোর্ট করা হচ্ছে সেইটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেটা ফেয়ার ভ্যালু কিনা। এই জিনিসটা ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং ডিপার্টমেন্ট আছে, ইভেন বোর্ডেও এগুলো আলোচিত হয় এবং আলটিমেটলি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওনারা এটা ভেটিং করেন, অ্যাপ্রুভাল দিয়ে থাকেন। কাজটা আসলে কমপ্লিকেটেড, কারণ যেখানে ফোরকাস্টিং জড়িত থাকে সেখানে ম্যানেজমেন্ট এক ধরনের অ্যাসাম্পশন তারা ডিপেন্ড করে, সেগুলা এক্সপ্লয়েট করে এবং তারা ভালো ফোরকাস্টিং দিতে চায়। আর রেগুলেটর যারা বা স্টক এক্সচেঞ্জ যারা, তারা আবার সেই ম্যানেজমেন্ট দাবিকে বাস্তবতার সাথে মানে কম্পেয়ার করে দেখতে চায়। এটার সময় সাপেক্ষও বটে। তবে আমাদের অভিজ্ঞতাটা কি? আমাদের অভিজ্ঞতা হলো যে বিগত 7-8 বছরে অনেক আইপিও এসছে। আইপিওতে আসার আগে কর্পোরেট ম্যানেজমেন্ট যে ইপিএস, যে টার্নওভার, যে আর্নিংস গ্রোথ, যে এনএভি তারা রিপোর্ট করেছে এবং তার উপর ভিত্তি করে যে অফার প্রাইস ডিটারমিন্ড হয়েছে, লিস্টেড হওয়ার পরে ওই কোম্পানিগুলো সেই অফার প্রাইস ধরে রাখতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কারণ অ্যাকচুয়াল পারফরমেন্স আফটার লিস্টিং আসলে ওই পরমিজের তুলনায় খারাপ ছিল। তাদের ইপিএস যে গ্রোথ, আর্নিংস যে গ্রোথ তারা প্রেডিক্ট করেছিল, সেই গ্রোথ তারা অ্যাচিভ করতে পারে নাই। তারা যে টার্নওভার গ্রোথ প্রেডিক্ট করেছিল, তারা সেই টার্নওভার গ্রোথ অ্যাচিভ করতে পারে নাই। তাদের আর্নিংস পড়ে গেছে, তাদের কোম্পানির পারফরমেন্স খারাপ হয়ে গেছে এবং মার্কেট প্রাইস এটা অফার প্রাইসের অনেক নিচে চলে গেছে, ইভেন ফেস ভ্যালুর নিচে চলে গেছে। এতে করে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যে বিনিয়োগকারী বলছেন যে আরও আইপিও আসা উচিত, আমিও বলি যে আরও আইপিও আসা উচিত, প্রোভাইডেড দ্যাট আইপিও আসছে অ্যাট ফেয়ার প্রাইস, অ্যাট রাইট প্রাইস, এবং সেইটার দায়িত্ব হলো স্টক এক্সচেঞ্জের এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্লাস এর সাথে সম্পৃক্ত মানে আরও অনেকগুলো কর্তৃপক্ষ আছে, মানে আন্ডার রাইটিং ফার্ম থাকে, ভ্যালুয়েশন ফার্ম থাকে, অডিট ফার্ম থাকে, এদেরও কিন্তু রেগুলেশন এবং মনিটরিং দরকার, যাতে করে কর্পোরেট ম্যানেজমেন্ট দে কাম আপ উইথ ফেয়ার প্রাইসিং, ফেয়ার অ্যাকাউন্টিং নাম্বারস এবং বিনিয়োগকারীদের স্বার্থ যেন সংরক্ষিত হয়। স্যার, এইখানে কয়েকটা বিষয় জড়িত, মানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করতে যেয়ে দেখেছি ডিএসসি, সিএসসি ডিএসসিকে ফলো করে, ডিএসসি যা বলে সিএসসি তাই বলে। তো ডিএসসির ক্ষেত্রে দেখা গেছে যে তারা অনেক সময় অভিযোগ করেন, এটা হয়তো এসএসসির সামনে করে না, পেছনেই হয়তো করে, যে তাদের অনেক কথা এসএসসি শুনছে না, বা তাদের আইপিওর ব্যাপারে তারা যেসব আইপিও অনুমোদন দিতে তারা নেগেটিভ, সেগুলো বিএসসিসি দিচ্ছে। এবং বিএসসিসি বিভিন্ন সময় আমি দেখেছি, বিএসসিসি আমি দুজনের নাম উল্লেখ করতে চাই, এখানের বর্তমান চেয়ারম্যান খায়রুল হোসেন এবং একজন কমিশনার যিনি চিটাগং ইউনিভার্সিটির হেলাল নিজামী, এই দুজনের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে কথা বলছি বিভিন্ন আমার সাংবাদিকতার খাতিরে। তাদের দেখছি স্যার সন্ধ্যার পরও তারা অফিস করেন, এমনও আমি দেখেছি, শুক্রবারে অফিস করতে দেখেছি। তো সেটাই যদি হয়, আমরা যদি ধরে সেটা মোটা দাগে সেটাই যদি দেখি যে তারা এত সিনসিয়ার, তাহলে তো সেই রকম আউটপুট আসার কথা, কিন্তু সেটি তো আমরা দেখছি না। এবং এটির কারণ কি? তারা যেটি বলছেন যে তাদের লোকবলের অভাব। আপনি যেটি ফেয়ার প্রাইসের কথা বললেন, এখন সেই চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট যদি তাদের সেই পরিমাণে না থাকে, তাহলে সেই ফেয়ার প্রাইসটা কিভাবে হবে? এটা স্যার যদি বলেন। না, আমি এই বিষয়ে একটি কথা বলি। প্রফেসর মিজান যে কথাটা বলেছেন এটা সঠিক কথা বলেছেন, যে আসলে প্রাইসিংটা ফেয়ার হচ্ছে না বলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এই ক্ষেত্রে আমার একটা সাজেশন, আমার মনে হয় এই আমাদের এই টেলিভিশনের মাধ্যমে আমি যেটা বলতে চাই যে সরকারি কর্তৃপক্ষের কাছেই বিষয়টি আবেদন রাখতে চাই, যে সকল কোম্পানির শেয়ার প্রাইস প্রিমিয়ামে
আইপিওতে এসে সে 30 টাকা আসছে, এরকম অনেক শেয়ার দেখা যাচ্ছে 10 টাকা বা 15 টাকায় চলে আসছে। অর্থাৎ যে প্রাইসটা তারা কমিট করেছিল, প্রমিস করেছিল, সেই প্রাইস যারা রাখতে পারে, মেনটেন করতে পারেনি, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, এই বিশেষ করে আমি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে অনুরোধ করতে চাই এরকম কতগুলি কোম্পানির ব্যাপারে একটা তদন্ত হওয়া উচিত। যে আসলে যখন এটা তো বুক বিল্ডিং সিস্টেমে, প্রফেসর মিজান যেটা বললেন, এই যে যেগুলো প্রিমিয়াম আসছে বুক বিল্ডিং সিস্টেম এখন তো প্রিমিয়াম বুক বিল্ডিং ছাড়া দিবে না। এখন বুক বিল্ডিং সিস্টেমে কোথাও কোনো গোলমাল আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বুক বিল্ডিং যারা পার্টিসিপেট করছে, বিশেষ করে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা ওখানে বিডিংয়ে পার্টিসিপেট করে, সেখানে কোনো গোলমাল আছে কিনা। আমরা এরকম অভিযোগ শুনেছি যে অনেক সময় ওই যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা ওখানে বিডিংয়ে কম্পিট করতে যায়, সেখানে তাদের ভিতরে একটা বলবো একটা ইনফর্মাল সিন্ডিকেশন এরকম আমরা শুনেছি, জানি না, আমরা শুনেছি। কিন্তু আমার বিষয় এইটা, যেহেতু এই বিষয়টি বাজারে চলে আসছে এবং এইটার কারণে প্রচুর লোকজন, প্রচুর বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমি 40 টাকা করে শেয়ার কিনে এখন আমাকে 25 টাকা বিক্রি করতে হয়, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি না, শুধু আমি না, এরকম বহু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমি মনে করি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত হবে এই বিষয়টি বিশেষ করে কয়েকটি কোম্পানি নিয়ে একটু তদন্ত করে দেখা যে রিয়েলি আমরা যে সিস্টেমে প্রাইসিংটা করেছিলাম সেটা সঠিক আছে কিনা। এইটা যদি করা যায় এবং এটা করে যদি কিছু শাস্তি দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এরকম কিন্তু করবে না। সেই জন্য আমি যেটা মনে করি এটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। তার কারণ যে আমাদের আইপিওতে শেয়ার আনতে হবে, মানুষ আইপিওর মধ্যে ক্যাপিটাল রেইজ করতে চাচ্ছে এবং তাকে সুযোগ দিতে হবে। কিন্তু সেখানে যদি বিনিয়োগকারীরা আবার ওইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেটা বাজারের জন্য ভালো কাজ হবে না। এই জন্য আমি মনে করি যে এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটু কয়েকটি কোম্পানি নিয়ে বিশেষ করে তাদের বিষয়টি একটু অনুসন্ধান করা উচিত, করে তারা দেখুক আসলে কি কারণে বা আসলে যে প্রাইসিং মেথডটা ছিল whether that was correct or not। এবং অ্যাড করি শাহজাহান মিনা স্যারের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হলো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বোর্ড এবং বর্তমান ম্যানেজমেন্টের এই আইপিও লিস্টিং প্রসেসে তাদের কর্মপরিধির একটা পরিবর্তন হয়েছে এবং তাদের একটা ব্যাপক ভূমিকা এখানে আছে। এবং তাদের অভিমতকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমলে নেয় না, কথাটা ঠিক না, আমলে নেয়। তবে এটা একটা ডিফারেন্ট রেগুলেটরি বডি, তাদেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্তা ব্যক্তিদের আন্তরিকতার ব্যাপারে আমি প্রশ্ন করব না, তারা আন্তরিক, তবে তাদের সক্ষমতার ব্যাপারে এই প্রশ্নটা মানে স্বভাবতই অনেক দিন যাবতীয় ছিল যে এখানে সঠিক লোকবলের বোধহয় অভাব আছে এবং এই কাজটা টেকনিক্যাল কাজ। একটা জিনিস আমি বলতে চাই, এখানে এখনও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে মেথডগুলো এমপ্লয় করে ফর ভ্যালুয়েশন, এই মেথডগুলো আসলে এখন আর কোথাও চলে না পৃথিবীতে। এই মেথডগুলো ভেরি বেসিক এবং ট্র্যাডিশনাল এবং আমি বলবো যে আধুনিক না। মানে এখনও ওই আর্নিংস মাল্টিপল, তারপরে এনএভি মাল্টিপল, তারপরে ওয়েটেড অ্যাভারেজ অফ আর্নিংস, পাস্ট আর্নিংস দিয়ে কেউ একটা স্টকের অফার প্রাইস নির্ধারণ করে না, যেটা এখনও আমাদের এই আইপিওতে আসা কোম্পানিগুলোকে করতে দেওয়া হয়। দেয়ার আর মেনি আদার সফিস্টিকেটেড মডেলিং অ্যান্ড ফ্রেমওয়ার্ক যেগুলো এমপ্লয় করলে একটা কোম্পানির সঠিক চিত্র বেরিয়ে আসতে পারে। আমার একটা আহ্বান থাকবে যে দেয়ার ক্যান বি এ টেকনিক্যাল কমিটি টু আইডেন্টিফাই more appropriate methodology for discovering this offer price of companies যারা ভবিষ্যতে তালিকাভুক্ত হতে চায়। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরুল আলম বলছিলাম। আসলে কি ভাই এই মার্কেটটা কি বিনিয়োগকারীদের মার্কেট নাকি যারা বিনিয়োগের নামে জুয়া খেলার জন্য আসে তাদের মার্কেট? এখানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সমস্ত সংস্কারগুলো আসলে কি বিনিয়োগকারীদের জন্য করা হচ্ছে নাকি যারা ওই যে লেভেল প্লেইং ফিল্ড, যে জুয়ারিদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়? যেমন আপনি দর্শক আপনি যে কথাটি বলছেন যে এখানে জুয়ারিদের মার্কেট কিনা, আপনি মানে কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলছেন? হ্যাঁ, আমি বলতে চাই, আমি আপনাদেরকে যে বিনিয়োগকারীর আসনে বসে যদি আমি প্রশ্ন করি, এই যে একজন বিনিয়োগকারী কি চাই,
স্বচ্ছতা চাই। স্বচ্ছ হিসাবের জন্য কি একটা ফিনান্সিয়াল রিপোর্টিং সেটা অনেকদিন পরে করলো, সেটা কতটুকু কার্যকর হলো? তা এক। দ্বিতীয়ত এই যে আপনার ডিভিডেন্ড ঠিক মতো ডিভিডেন্ড গুলো দেয় না। আবার দ্যাট ক্যাটাগরির শেয়ার গুলো কেন বাড়বে? সেটার মধ্যে যেহেতু তারা দীর্ঘদিন যাবত ইয়ে দেয় না, ডিভিডেন্ড দেয় না, তাদের দাম বাড়ার ক্ষেত্রে যখন দেবে তখন বাড়ুক, এখন কেন বাড়বে? তাহলে সেটার মধ্যে তো একটা বাইন্ডিং। জি দর্শক বুঝতে পেরেছি, আপনি থাকুন স্যার। যদি যে আমি বিনিয়োগকারীর উদ্বিগ্নতাটা আমি বুঝতে পেরেছি। উনি বলেছেন যে বাজারে ট্রান্সপারেন্সির অভাব আছে। বাজার আমার স্টক মার্কেটের যে ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সেখানেও স্বচ্ছতার অভাব আছে। এখানেও সিরিয়াল ট্রেডিং হয়, এখানেও ম্যানিপুলেটিভ ট্রেডিং হয়। সেটার আইডেন্টিফিকেশন হয় কিনা, সেটার প্রসিকিউশন হয় কিনা আমরা জানি না, এবং এতে করে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। এইটি হলো তার উদ্বিগ্নতার কথা, এবং কথার পিছনে যথাযথ কারণ আছে। কারণ আমরা দেখেছি মানে বছরের পর বছর দেয়ার আর মেনি স্টকস যাদেরকে নিয়ে ম্যানিপুলেটিভ ট্রেডিং করে তাদের শেয়ার প্রাইসকে 5 গুণ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, এবং সেই প্রাইস কিন্তু সাস্টেইন করে নাই। আবার সেই প্রাইস মানে মাটিতে নেমে এসেছে, এবং তাদের বহু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের উচিত মানে তাদের যে সার্ভিলেন্স মেকানিজম আছে সেটাকে মানে আরও সুদক্ষ করে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা। এবং আসলে যে কোনো মার্কেটের ইনএফিশিয়েন্সির কারণ হলো দুটো, একটা হলো পলিসি ইনএফেক্টিভ অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে রুলস অফ দি গেম ইজ নট কারেক্ট, আর হলো রুলস অফ দি গেম ইজ নট এনফোর্সড। মানে আমাদের মার্কেটে দুটোই হচ্ছে। আমাদের রুলস অফ দি গেম ইন মেনি কেজেস এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ফর এক্সাম্পল মানে আমাদের এখানে 0.5% ফ্লোট শেয়ার নিয়েও একটি কোম্পানি তালিকাভুক্ত থাকছে যুগের পর যুগ ধরে, এবং যে শেয়ারগুলো একটা কোম্পানি, একটা ব্রোকারেজ হাউস বা একটা ইন্ডিভিজুয়াল পারচেজ করে ওই শেয়ার প্রাইসটাকে মানে প্রহিবিটিভলি হাই করে রাখা হয়। এইটা হলো জাস্ট বিকজ অফ এ সিঙ্গুলার মানে পলিসি অ্যানোমালি। সেটা হলো যে ইউ আর অ্যালাউইং এ পার্টিকুলার কোম্পানি টু রিমেইন লিস্টেড মানে উইথ ভার্চুয়ালি জিরো ফ্লোট শেয়ার। ফ্লোট মানে যে শেয়ারগুলো পাবলিকের কাছে ট্রেডেবল। পৃথিবীতে বড় বড় স্টক এক্সচেঞ্জগুলোতে ইভেন ভারতে মানে দ্যার ইজ ক্লিয়ার রুলস যে 20% 25% মিনিমাম শেয়ার থাকতে হবে ইন দি হ্যান্ডস অফ পাবলিক অ্যান্ড ইন দি মার্কেট। ম্যাক্সিমামের কোনো লিমিট নাই? ম্যাক্সিমাম ক্যান বি এনিথিং, বাট মিনিমাম শুড বি। মিনিমামটাকে সবসময় একটা থ্রেশহোল্ড দেওয়া যাতে করে মানে ওই শেয়ার নিয়ে ম্যানিপুলেশন করা সম্ভব না হয়। স্যার আপনার কাছে আসছি স্যারের কথা ধরে যে ম্যাক্সিমাম যেটা, এই প্রশ্নটা এই কারণে আসছে যে আমাদের দেশে এখানে বেশ কয়েকটি কোম্পানি আছে যাদের 97% হচ্ছে ফ্লোট, 3% 4% হচ্ছে স্যারও জানেন যে আপনারা স্পন্সরদের কাছে। না এই যে এটা তো আমরা এই কথা নিয়ে তো বহু আগে কথা বলেছি, বহুবার বলেছি, এবং এটার জন্য কিন্তু আইন করা হলো যে আমাদের স্পন্সর ডাইরেক্টর 30% শেয়ার, ইন্ডিভিজুয়াল 2%, এবং ইন টোটাল 30% তাদেরকে হোল্ড করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আইন আমরাই করলাম, কিন্তু আমাদের চোখের সামনেই আবার দেখছি যে আইনটা প্রতিপালিত হচ্ছে না। কিন্তু স্যার এখানে বলা ছিল, আমি যতদূর মনে পড়ে সেটি হচ্ছে যে 30% যদি না থাকে সে রিআইপিও কিংবা রাইট অফার করতে পারবে না, আর তো কোনো পানিশমেন্ট নাই। না, পানিশমেন্ট তো একটাই হওয়া উচিত, সেটা যেটা আছে এটা ছাড়া, যেটা যে ডাইরেক্টর তার 2% হোল্ডিং না রেখে ডাইরেক্টর থাকছে, এটা থাকতে পারে না। এটা তো আমার মনে হয় ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস টু মনিটর যে এই আইনটা ঠিকমতো প্রতিপালন করা হচ্ছে কিনা। এটা যদি না করি তাহলে কিন্তু ওই সেই আবার 2010 সালের আগে যে পটভূমিকা ছিল এই আইন তৈরি করার জন্য আবার সেই সিচুয়েশন সৃষ্টি হবে। অর্থাৎ আমি যেহেতু আইনটা করেছি, এই আইনটা ঠিকমতো তারা পালন করছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা শুধু আমাদের এই ফর্মে না, বিভিন্ন ফর্মে আমরা দেখেছি যে এই 30% অফ দ্য টোটাল শেয়ার আমাদের স্পন্সর ডাইরেক্টরের কাছে থাকতে হবে, ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরের কাছে 2% থাকতে হবে। এটা যে সকল কোম্পানিতে নাই, এটাও বোধ হয় আমার মনে হয় যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে। আর যদি না জানে তো জানার চেষ্টা করতে হবে। স্যার তথ্য তো আছে তাদের কাছে, দিতেই হবে, তাদের কাছে আছে। একটু অ্যাড করে স্যারের সাথে, মানে এখানে কিন্তু আপনার সুপ্রিম কোর্টের ক্লিয়ার জাজমেন্ট আছে। এটা নিয়ে যখন স্পন্সর শেয়ারহোল্ডাররা রিড করলো, সেইটার কিন্তু জাজমেন্ট আসছে ইন ফেভার অফ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। প্রশ্নটা হলো যে বিধির
ফেভারে, মানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের জাজমেন্ট আছে, সেই বিধি পরিপালনে যদি কোনো স্পন্সর শেয়ার হোল্ডার বা কোনো বোর্ড ব্যর্থ হয়, তাহলে সেই বোর্ড তো অকার্যকর করে হয়ে যাওয়ার কথা, সেই বোর্ড তো আনলফুল হয়ে যাওয়ার কথা। কোনো বোর্ড তো আনলফুল হয়নি, কোনো বোর্ডের তো ডিজলিউশন হয়নি। তাহলে যে বিনিয়োগকারী যে প্রশ্নটা করলেন সেটাই কি সত্য যে এখানে স্বচ্ছতার অভাব আছে? স্বচ্ছতা, রুলস অফ দি গেম ইজ নট এনফোর্সড, মানে আইনের বাস্তবায়নটা হচ্ছে না, প্রয়োগটা হচ্ছে না। তো না, এটা ঠিকই যে আসলে অনেক ক্ষেত্রে কিন্তু আইনের যে বাস্তবায়ন এটা করা সম্ভব হচ্ছে না। এখন কেন সম্ভব হচ্ছে না আমি জানি না। স্যার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এখানে 4 জন কমিশনার, একজন চেয়ারম্যান, এবং তাদের সিদ্ধান্তটাই আমরা জানি যে ফাইনাল হয়। তাদের পক্ষে কি আসলেই সম্ভব বাংলাদেশের যে বর্তমান পরিপ্রেক্ষিত তাতে? না, অবশ্যই সম্ভব, বিকজ আইনটা তো তারাই করেছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইনটা করেছে, এবং প্রফেসর মিজান যেটা বলেন এটা সুপ্রিম কোর্টের যে একটা সাপোর্ট রয়েছে, জাজমেন্টাল সাপোর্ট যেটা রয়ে গেছে, তা হাইয়েস্ট আমাদের মানে বোর্ড আইন তৈরি করা বা প্রতিপালন করার জন্য তাদের সাপোর্ট থাকা সত্ত্বেও আমরা কেন এটাকে প্রতিপালন করতে পারছি না? দ্যাট মিনস এখানে আমার মনে হয় আমাদের কিছু দুর্বলতা রয়ে গেছে, এবং সেই জন্য ওই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে দেখতে পাবেন দৈনিক শেয়ার বিজে। আর সবাই ভালো থাকবেন, আগামীকালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।